ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা মাধ্যমিকের পর্ষদের টেস্ট পেপারের পেজ নাম্বার 247 এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে যে তরলের ক্ষেত্রে বিবেচ্য, তো তরলের ক্ষেত্রে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক বিবেচ্য হয়। তারপরে বলছে শূন্য স্থানে ও কোনো মাধ্যমে আলোর বেগ যথাক্রমে সি ও ভি হলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে? তো এটা হয় আমাদের সি বাই ভি, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। এরপর একটা বলছে একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব আমাদের 10 সেন্টিমিটার হলে ওর বক্রতা ব্যাসার্ধ কত হবে? তো একটা গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর হলে আর ইকুয়াল টু আমাদের হয় 2 ইন্টু এফ। এখন এর ফোকাস দূরত্ব এফ বলা আছে 10 সেন্টিমিটার, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে 2 ইন্টু 10 মানে 20 সেন্টিমিটার। তাহলে অপশান সিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে কোশ্চেনটা বলছে যে জুল পার কুলম কোন রাশিটির একক? তো জুল পার কুলম এটা কোন রাশির একক আমাদের বের করতে হবে। তো জুল হলো আমাদের কৃতকার্যের একক হয়, আর কুলম হলো আধানের একক। তার মানে ডাব্লিউ বাই কিউ এটা কোন রাশির একক আমাদের বের করতে হবে। তো ডাব্লিউ বাই কিউ ইকুয়াল টু আমরা জানি ভি হয়, অর্থাৎ বিভব প্রভেদ। তার মানে অপশান বিটা আমাদের অ্যান্সার হবে। তারপর বলছে সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটি হলো, তো এটা গামা রশ্মি হয়। তারপরে কোশ্চেনটা বলছে যে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করতে কি ব্যবহার করা হয়? তো যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করতে আমরা বৈদ্যুতিক জেনারেটর ব্যবহার করে থাকি। তারপর বলছে যে তাপমাত্রায় একটি আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় সেটা কত? তো সেটা হলো আমাদের পরম শূন্য উষ্ণতা হয়, তার মানে এটা ডিগ্রি সেলসিয়াসে হবে -273 ডিগ্রি সেলসিয়াস। তারপরে কোশ্চেনটা বলছে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে আমাদের কোন স্তর? ট্রপোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তো এটার অ্যান্সার হবে ওজোনোস্ফিয়ার, মানে অপশন বি। তারপরের কোশ্চেনটা বলছে যে অম্লধর্মী বিজারক গ্যাস কোনটি? তো এটা হলো আমাদের H2S, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। তারপরে বলছে যে প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির হয়? তো এখানে আমাদের H2S একমাত্র তড়িৎযোজী প্রকৃতির হয়, হাইড্রোজেন ঘটিত বলেছে, তার মানে H2S হবে। তারপর বলছে মেন্ডেলিভের মতে মৌলের ভৌত রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের নিউট্রন সংখ্যার উপর, ভর সংখ্যার উপর, পারমাণবিক সংখ্যার উপর আর পারমাণবিক ভরের উপর। তো মেন্ডেলিভের মতে এটা আমাদের পারমাণবিক ভরের উপর নির্ভর করবে। তার বলছে দুটি ধাতু সম্পন্ন আকরিক হলো, এটা হবে কপার পাইরাইটস। তারপরে কোশ্চেনটা বলছে কোনো গ্যাসের অণু অক্সিজেন গ্যাসের অণুর সাপেক্ষে 1.5 গুণ ভারী হলে গ্যাসটির আণবিক ভর কত হবে? তো এটা আমাদের কোশ্চেন নাম্বার 1.13। এখন আমাদের যে গ্যাসটার আণবিক ভর বের করতে বলেছে তার আণবিক ভর যদি m হয়, তাহলে m ইকুয়াল টু আমাদের বলা আছে 1.5 ইন্টু অক্সিজেন গ্যাসের আণবিক ভর মানে MO2। তো অক্সিজেন গ্যাসের আণবিক ভর হয় আমাদের 32, তাহলে এইটা ইন্টু 32। এখন 1/5 এখানে পয়েন্ট তুলে নিচে 10 আসলো, তাহলে এখানে 5 3 5 15, 5 গুণে 10, এটা কেটে গেল, তাহলে এখানে 16 হলো। এখন 3 16 কত হচ্ছে আমাদের 48। তাহলে এখানে যে গ্যাসটার আণবিক ভর বের করতে বলেছে সেটা হবে কত আমাদের 48, তার মানে অপশান সি আমাদের অ্যান্সার হবে। তারপরে বলছে সম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা অ্যালকেন জাতীয় যৌগের মুখ্য বিক্রিয়া হলো, তো সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন জাতীয় যৌগের মুখ্য বিক্রিয়া হলো আমাদের প্রতিস্থাপন, তার মানে অপশান এ অ্যান্সার হবে। তারপরে বলছে তড়িৎ পরিবহনে অক্ষম পদার্থটি হলো, তো যেটা আমাদের সমযোজী পদার্থের মধ্যে সেটা তড়িৎ পরিবহনে অক্ষম। তো এখানে একমাত্র আমাদের CCl4 সমযোজী পদার্থ, সেই কারণে এ তড়িৎ পরিবহনে অক্ষম হবে। তারপরে কোশ্চেনটা বলছে যে প্রাকৃতিক সৌরপদ্মা ও
বা পৃথিবীর ছাতা বায়ুমণ্ডলের কোন স্তরকে বলা হয়? তো এর অ্যান্সার হবে আমাদের ওজোনোস্ফিয়ার। তো তোমরা কিন্তু সবাই ভিডিওটা দেখছো, কিন্তু চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না। তো চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো এর পরের কোশ্চেনটা বলছে যে কোলবেরের মধ্যে কোন জ্বালানি গ্যাস থাকে? তো কোলবেরের মধ্যে আমাদের মিথেন থাকে, CH4। তারপরে কোশ্চেনটা বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে উচ্চতা বৃদ্ধির জন্য উষ্ণতা বৃদ্ধি পায়? তো এখানে এর অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ারেও আমাদের বৃদ্ধি পায়, আবার থার্মোস্ফিয়ার বা এক্সোস্ফিয়ারেও কিন্তু আমাদের উচ্চতা বৃদ্ধির সাথে আমাদের উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটাই আমরা বলতে পারি এক্ষেত্রে। স্ট্র্যাটোস্ফিয়ার অথবা এক্সোস্ফিয়ার অথবা আমাদের থার্মোস্ফিয়ার। তারপরে কোশ্চেনটা বলছে যে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। 30° ও 300 কেলভিনের মধ্যে 30° সেলসিয়াস উষ্ণতা এটা উষ্ণতর হচ্ছে। তো এখানে ফার্স্টে আমরা 30°টাকে ডিগ্রি সেলসিয়াস আছে, এটাকে আমরা কেলভিনে প্রকাশ করব। তাহলে এইটার সাথে আমাদের কি করতে হবে? 273 যোগ করতে হবে। তো 273 যোগ করলে আমাদের আসে 303। এত কেলভিন। তাহলে এই 303 কেলভিন অর্থাৎ 303 আমাদের কি হচ্ছে? অবশ্যই 300 থেকে বড়, 300 কেলভিনের থেকে বড় হবে। তার মানে এটা আমাদের 30° সেলসিয়াস, এটা উষ্ণতর হবে। তার মানে এটা হবে আমাদের সত্য। তারপরের কোশ্চেনটা আমাদের বলছে যে তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.6 × 10⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস হলে তামার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কত হবে? তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হয় আমাদের এইরকম। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমাদের বিটা এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আলফা = বিটা/2 হয়। তাহলে এখানে আমাদের বিটাটা বের করতে হয়, বিটা = 2 × আলফা হচ্ছে, অর্থাৎ এখানে যেটা বলা আছে এর দ্বিগুণ হবে, তো 1.6কে আমরা 2 দিয়ে গুণ করলে কত পাই? 3.2। তাহলে এটা হয়ে যাবে আমাদের 3.2 × 10⁻⁴ পার ডিগ্রি সেলসিয়াস। তো তারপরে কোশ্চেনটা আমাদের বলছে যে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2 হলে কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে? তো এটা আমাদের 2.5। এখানে আমাদের বলা আছে বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2। তো বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক আমরা এইভাবে লিখতে পারি, A μ G = আমাদের বলা আছে 3/2। তাহলে আমাদের কাচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক বের করতে বলেছে, অর্থাৎ G μ A এটা আমাদের বের করতে বলেছে। তো এটা = আমরা লিখতে পারি μ A / μ G। এখন আমাদের কোশ্চেনে যেটা বলা আছে সেই অনুযায়ী এইটা আমরা কি লিখতে পারি? A μ G, অর্থাৎ আমাদের বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বলা আছে, তাহলে এটা হবে μ G/μ A। এখন এইটা = তাহলে আমাদের আসছে 1/μ G/μ A।
বাই মিউ এ। তো এইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হচ্ছে 3/2। তো এখানে 3/2 আমরা বসিয়ে দেবো। তো সরি 3/2 বসাতে হবে, মানে 1 এটা 3/2। তো এটা ইকুয়াল টু তাহলে আমাদের হবে 2/3। তাহলে কাছের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক হবে আমাদের 2/3। তারপরের কোশ্চেনটা আমাদের বলছে যে আলোর কোন ধর্মের জন্য দিনের বেলা আকাশ নীল দেখায়। তো আলোর বিক্ষেপণ ধর্মের জন্য আমাদের দিনের বেলা আকাশ নীল দেখায়। তো এর অ্যান্সার হবে বিক্ষেপণ। তারপরের কোশ্চেনটা বলছে যে সমান্তরাল কাচফলকের ফোকাস দূরত্ব কত হয়। তো সমান্তরাল কাচফলকের ফোকাস দূরত্ব হয় অসীম। তারপরে কোশ্চেনটা বলছে যে দুই কুলম আধানকে 3 ভোল্ট বিভব প্রবোধের মধ্যে দিয়ে যেতে কত কার্য করতে হবে। তো এখানে আমাদের 2 কুলম আধানকে 3 ভোল্ট বিভব প্রবোধের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এখানে কৃতকার্যটা কত হবে সেটা জানতে চেয়েছে। তো এখানে আমাদের কি কি বলা আছে, 2.7 আমাদের বলা আছে যে কিউ এইটা ইকুয়াল টু 2 কুলম আধানকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের 3 ভোল্ট বিভব প্রবোধের মধ্যে দিয়ে, অর্থাৎ ভি ইকুয়াল টু আমাদের বলা আছে 3 ভোল্ট। এখন এখানে কৃতকার্য কত হবে, অর্থাৎ ডাব্লিউ বের করতে হবে। তো ডাব্লিউ ইকুয়াল টু আমরা জানি কিউ ইন্টু ভি। তো কিউ আমাদের এটা আমাদের কুলম হবে। তো এত কুলম, তাহলে 2 এটা এখানে আমরা এবার কিউ এর মানটা বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু 3 হচ্ছে, তার মানে আমাদের কৃতকার্য হয়ে যাচ্ছে 6 জুল। এর পরের কোশ্চেনটা বলছে যে ফিউজ তারকে মূল বর্তনীর সঙ্গে কোন সমবায়ে যুক্ত করা হয়। তো ফিউজ তারকে মূল বর্তনীর সাথে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করে থাকি। তাহলে এর অ্যান্সার হবে শ্রেণী সমবায়। তারপরের কোশ্চেনটা বলছে যে আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কত হয়। তো আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল 0 হয়। তাহলে অ্যান্সার হলো 0। তারপরে বলছে কোন নিষ্ক্রিয় গ্যাসের তেজস্ক্রিয় ধর্ম আছে। তো এটা রেডন Rn। তারপরে কোশ্চেনটা বলছে যে পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়। তো পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় বিভাজনের সাহায্যে শক্তি উৎপাদিত হয়। তার মানে এর অ্যান্সার হবে নিউক্লিয় বিভাজন। তারপরে কোশ্চেনটা আমাদের বলছে যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। তো ফার্স্ট
চতুর্থ পর্যায়ের প্রথম মৌল, তো চতুর্থ পর্যায়ের প্রথম মৌল হয় আমাদের পটাশিয়াম, তার মানে এটা সি হবে। তারপরটা বলছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা, তার মানে এইউ হবে। তারপর বলছি বিরল মৃত্তিকা মৌল কোনটা, তো বিরল মৃত্তিকা মৌল হলো আমাদের অপশন ডি। তারপরে কোশ্চেনটা বলছে গ্যালভানাইজেশন পদ্ধতিতে ব্যবহৃত ধাতু, তো এটা হয় জিঙ্ক, তার মানে এটার অ্যান্সার হবে অপশন বি। তো তারপরে কোশ্চেনটা বলছে যে একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস 281 হলে সমযোজী না তড়িৎযোজী যৌগ গঠন করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে সর্বস্থিত কক্ষে একটি ইলেকট্রন আছে, তাহলে এ খুব সহজেই একটি ইলেকট্রন ত্যাগ করে একটা আয়নে পরিণত হতে পারবে, সেই কারণে এ আমাদের তড়িৎযোজী যৌগ গঠন করবে। তারপরটা বলছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের উদাহরণ দাও যা সমযোজী যৌগ গঠন করতে পারে, তো এর অ্যান্সার হবে বেরিলিয়াম, মানে বিই। তারপরে কোশ্চেনটা বলছে যে একটি প্রথম তড়িৎ বিশ্লেষ্য যৌগের নাম লেখো, তো এটা হলো আমাদের সোডিয়াম ক্লোরাইড NaCl। তারপর বলছে সর্বনিম্ন আণবিক ভর বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের ইউপ্যাক নাম লেখো, তো এটা আমাদের 2.14। সর্বনিম্ন আমাদের কার্বন পরমাণু যুক্ত আণবিক ভর বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, তো সর্বনিম্ন আণবিক ভর বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড যাতে কি থাকবে, একটা COOH গ্রুপ থাকবে এবং এখানে একটা হাইড্রোজেন পরমাণু থাকবে, অর্থাৎ এই COOH এইটা হবে আমাদের তার সংকেত, এবং এর যে ইউপ্যাক নাম হবে, একটা কার্বন পরমাণু থাকার কারণে আমাদের মিথ আসবে। আর যেহেতু সিঙ্গেল বন্ড আছে, তো এর পুরো নাম হয়ে যাবে মিথানোয়িক অ্যাসিড। এর অথবা বলছে যে ভিনিগারের ইউপ্যাক নাম লেখো, তো ভিনিগারের সংকেত হয় আমাদের এর অথবা। ভিনিগারের সংকেত হয় CH3COOH, তো দুটো কার্বন পরমাণু উপস্থিত আছে, সেই কারণে এটা হয়ে যাবে আমাদের এখানে আমাদের ফার্স্টে আসবে ইথ, আর যেহেতু এখানে COOH বন্ড আছে আর সিঙ্গেল বন্ড আছে, সেই কারণে এটার নাম হয়ে যাবে ইথানোয়িক অ্যাসিড। তার পরের কোশ্চেনটা আমাদের বলছে তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের নাম ও গঠন সংকেত লেখো, তো তিনটে কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইনের, এটা 2.15। তো তিনটে কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইন বলেছে, তো তিনটে কার্বন পরমাণু আঁকি আমরা ফার্স্টে। এবার অ্যালকাইন বলেছে, তার মানে দুটো কার্বনের মধ্যে ট্রিপল বন্ড থাকবে আর বাদবাকিগুলো আমাদের হাইড্রোজেন দিয়ে ভর্তি হবে, তার মানে এখানে তিনটে হাইড্রোজেন থাকবে, তাহলে কার্বনের চারটে যোজ্যতা পূর্ণ হয়ে গেল। এই কার্বনের চারটে বন্ড আছে, তাহলে এর হাইড্রোজেন দরকার নেই, কিন্তু এর তিনটে আছে, আরেকটা বন্ড আমাদের হাইড্রোজেনের সাথে যুক্ত হবে।
তো এর ইউপ্যাক নাম আমাদের লিখতে বলেছে। তো এখানে 3টে কার্বন পরমাণু থাকার কারণে এর নামটা শুরু হবে প্রোপ দিয়ে, আর অ্যালকাইন বলেছে সেই কারণে এর পুরো নাম হয়ে যায় প্রোপাইন। তারপরে কোশ্চেনে বলছে Cu2 প্লাস Mg2 প্লাস H প্লাস K প্লাস এর মধ্যে কোনটির ক্যাথোডে বিজারিত হওয়ার প্রবণতা বেশি? তো এখানে অ্যান্সার হবে Cu2 প্লাস। তারপরে বলছে যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়া আর জলীয় দ্রবণ যোগ করলে যে পদক্ষেপ পড়ে তার সংকেত কি? তো ফেরিক ক্লোরাইডের সাথে আমাদের এখানে যুক্ত করতে বলেছে ক্লোরাইডের এখানে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের সাথে আমাদের অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করতে বলা হয়েছে। তাহলে যে পদক্ষেপটা পড়বে তার সংকেতটা জানতে চেয়েছে। তো এর বিক্রিয়াটা আমাদের হয় এরকম, এটা হলো 2.17। তো এই বিক্রিয়া হয় FeCl3 প্লাস অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বলেছে, তার মানে NH4 OH হবে। এবার এখান থেকে আমাদের উৎপন্ন হচ্ছে FeOH3 আর NH4Cl। তো এখানে আমাদের শুধু সংকেতটা জানতে চেয়েছে, তার মানে সংকেতটা হবে Fe3OH3। তো তারপরের কোশ্চেনটা আমাদের বলছে যে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি অজৈব সারের নাম ও সংকেত লেখো। তো অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটা অজৈব সারের নাম ও সংকেত কি হবে? তো 2.18। তো অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি অজৈব সারের নাম হলো অ্যামোনিয়াম সালফেট। তো এর সংকেত হলো NH4(2)SO4। তারপরটা বলছে যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণে 1 ফোঁটা ফেনফথেলিন যোগ করলে দ্রবণের রঙের কি পরিবর্তন হবে? তো 1 ফোঁটা ফেনফথেলিন যোগ করলে দ্রবণের বর্ণটা আমাদের গোলাপি হয়ে যাবে। তো তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।